সবচেয়ে বড় বিষয় হলো অনেক জায়গায় তারা আবার ভারত মাতা কি জয় এবং ভারতের সমর্থনে স্লোগানও দিচ্ছেন। পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগরে দিতেও দেখা গেছে। অনেকটা ওই কাটা ঘায়ে নুনের ছিটের মতো কি পাকিস্তানের কাছে। সব মিলিয়ে ভারতের অবস্থান যে এক লহমায় আরো বেশ খানিকটা উঁচুতে পৌঁছে গেল তা পরিষ্কার। আর বিশ্বের দরবারে পাকিস্তানের কি অবস্থা হয়েছে জানেন কি? কিভাবে অপমানিত হতে হয়েছে আসিম মুনিরকে। আর বাংলাদেশে থাকা ভারত বিদ্বেষীদের কি পরিস্থিতি জানেন কি? ইতিমধ্যে কতজন ভারত বিরোধী বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে। ভূ রাজনীতির খেলা থেকে 22 গজ, সর্বত্রই ভারতের কাছে একেবারে দোরমুশ পাকিস্তান। তার মধ্যে বিশ্বের দরবারেও তাদের কেউ পাত্তাই দিচ্ছে না। একটা মজার ঘটনা এখানে আপনাদেরকে আজকে জানাই। জার্মানির মিউনিখে চলছে নিরাপত্তা কনফারেন্স। সেখানে হাজির ছিলেন ভারত, ফ্রান্স, কানাডা, ইতালি, জাপান, জার্মানি, ব্রিটেন, আমেরিকার বিদেশ মন্ত্রীরা। আর পাকিস্তানের তরফে এখানে গিয়েছিলেন পাক সেনা প্রধান আসিম মুনির। জার্মানির মিউনিখে নিরাপত্তা কনফারেন্সে যেখানে সাদর অভ্যর্থনা পাচ্ছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা, সেখানে পাক সেনাপ্রধানকে কেউ চিনতেই পারছেন না। মুনির পৌঁছতেই রাস্তা আটকাতে দেখা যায় নিরাপত্তা রক্ষীদের। এমনকি মুনিরকে থামিয়ে আইডি কার্ড দেখতে চান নিরাপত্তা রক্ষী। তারপর বলেন আইডি কার্ডটা একদম সামনে ঝুলিয়ে রাখতে, যাতে সব সময় দেখা যায় সে জেনারেল কিনা সেটাও জানতে চাওয়া হয়। কতটা বেইজ্জতি বুঝতে পারছেন? এখানেই বেইজ্জতির শেষ নয়। জার্মানি ভিত্তিক সিন্ধি রাজনৈতিক সংগঠন জয় সিন্ধু মুত্তাহিদ মেহেজ মুনিরের এই কনফারেন্সে অংশগ্রহণ নিয়ে রীতিমতো আপত্তি জানিয়েছে। রীতিমতো আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে তারা। 1971 সালে বাংলাদেশে চালানো পাক গণহত্যার প্রসঙ্গ সহ পাকিস্তানে মানবাধিকার লঙ্ঘন, ইমরান খানকে বন্দী রাখার বিষয়টিও তুলে ধরেছেন সংগঠনটির প্রধান শফি বরফাত। অনুষ্ঠান স্থলের বাইরে সন্ত্রাসের মদতদাতা পাকিস্তানের সেনাপ্রধান মুনিরের বিরুদ্ধে স্লোগান তুলে প্রতিবাদ করতেও দেখা যায় তাদের। সব মিলিয়ে বিশ্বের দরবারেও সম্মান হারাচ্ছে পাকিস্তান। একদিকে অপারেশন সিঁদুরের মারের দুঃখ, অন্যদিকে আবার 22 গজে হারের দুঃখ। এই শোক সামলাতে কি প্রস্তুত পাকিস্তান, নাকি ফের কোনো রিভেঞ্জের খেলায় উস্কে দেবে এই সন্ত্রাসবাদীরা? যদি এমনটা হয় তাহলে তাদের কপালে যে দুঃখ আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ পাকিস্তানের সঙ্গে কি আরও একটি যুদ্ধের সম্ভাবনা রয়েছে? সংবাদ সংস্থা পিটিআই এর করা এই প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কার জানিয়েছেন, দেশ এখন যে কোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। তাহলে কি প্রতিরক্ষা খাতে বাজেট বৃদ্ধি এই কারণেই? কারণ বাজেটের পরিসংখ্যান বলছে শুধুমাত্র আধুনিকীকরণের জন্য 1,85,00,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা গত বছরের তুলনায় 25 গুণ বেশি। 3 সশস্ত্র বাহিনীর জন্য প্রায় 2,20,00,000 টাকা বরাদ্দ হয়েছে এবারের বাজেটে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পরিমাণের 75% দেশীয় প্রতিরক্ষা শিল্পের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। ফলে পাকিস্তান যদি এমন কিছু ভেবেও থাকে তা তাদের জন্য সুখকর যে হবে না তা প্রধানমন্ত্রীর ইঙ্গিতেই স্পষ্ট। অন্যদিকে যে বাংলাদেশকে সংহতি জানাতে গিয়ে ভারতের সঙ্গে ম্যাচ বয়কট করবে বলেছিল পাকিস্তান, সেই বাংলাদেশের এখন ঠিক কী পরিস্থিতি জানতে চান? বাংলাদেশের জয়ী দল বিএনপি বর্তমানে ভারতের সঙ্গে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করছে। যতই সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশিদের একাংশ ভারত বিদ্বেষের জিগির তুলুক না কেন, বাংলাদেশের ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু আসল সত্যিটা ভালোই জানেন। এমনিতেই তারেকের জয়ের পর তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারেকের সঙ্গে ফোনেও কথা হয়েছে তার। দুই নেতাই ভারত বাংলাদেশের সম্পর্কের উপর জোর দিয়েছেন। আবার বিএনপি প্রধানের বিদেশ উপদেষ্টা হুমায়ুন কবির এক সাক্ষাৎকারে পরিষ্কার জানিয়েছেন, তারেকের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোটা তাদের বিদেশ নীতির অঙ্গ। শুধু তাই নয়, সংখ্যালঘুদের বিরুদ্ধে অত্যাচারের ঘটনায় এবার পদক্ষেপ নেওয়াও শুরু করেছে বিএনপি। প্রথম আলো সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে তাতে জানা যাচ্ছে, সিরাজগঞ্জে সংখ্যালঘুদের দোকানে হুমকি, চাঁদার জুলুমবাজি এবং ভাঙচুরের অভিযোগে বিএনপির 3 নেতাকে শোকজ করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ফিরোজ আহমেদ,
মনা পাল এবং আরজু আহমেদ। প্রত্যেকেই জেলা সংগঠনে পরিচিত মুখ। বিএনপি সাংসদ মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম জানিয়েছেন, কোনো মুসলিম যদি হিন্দু বা আদিবাসীদের সঙ্গে অন্যায় করে তাহলে তিনি ছাড় দেবেন না। হিন্দু ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা গেছে বিএনপি প্রার্থী ফরহাদ হোসেন আজাদকে। তিনি দাবি করেছেন, এলাকার হিন্দু ভোটারদের নিয়েই তিনি 100% খুশি। ফলে বুঝতেই পারছেন যে একটা ভালো বদল কিন্তু আসার সম্ভাবনা শুরু হয়েছে এবার বাংলাদেশে। আর ভালো আর মন্দ কখনোই পাশাপাশি অবস্থান করে না। সে কারণেই কি ইউনূসের একের পর এক সহযোগী এবার দেশ ছাড়ছেন। সাংবাদিক জুলকারনাইন শায়ের খান দাবি করেছেন যে অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ 2জন উপদেষ্টা দেশ ত্যাগ করতে পারেন। তাদের ঘনিষ্ঠ মহল সূত্রে এমনটাই খবর। আগের এপিসোডেই আপনাদেরকে জানিয়েছিলাম যে ইতিমধ্যেই দেশ ছেড়েছেন ইউনূসের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তাইয়ব। আবার পদত্যাগপত্র দিয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। সব মিলিয়ে ফের বদলের পথে বাংলাদেশ। আর সেই বদলে ভারতকে শত্রু নয়, বরং একজন স্ট্রং প্রতিবেশী বলেই মনে করছে বাংলাদেশ। তবে এখন আগামীতে এই সম্পর্ক কোন খাতে বইবে সেটা অবশ্য সময় বলবে। তবে একটা বিষয় একদম পরিষ্কার যে ভারত তার নিজের জায়গায় একেবারে সঠিক অবস্থানে রয়েছে। আর এই বাস্তবতার মধ্যেই একটা বিষয় ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে যে দক্ষিণ এশিয়ার শক্তির কেন্দ্র এখন একটাই, আর সেটা ভারত। শুধু সামরিক বা অর্থনৈতিক ক্ষমতায় নয়, সিদ্ধান্ত নেবার ক্ষমতা, কৌশলগত ধৈর্য আর দীর্ঘমেয়াদী পরিকল্পনার জায়গাতেও ভারত এখন অন্যদের থেকে অনেকটা এগিয়ে। বিশ্ব রাজনীতিতে আজ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো নির্ভরযোগ্যতা। আর এই নির্ভরযোগ্যতার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে এবার ভারত। আজ আন্তর্জাতিক মঞ্চে কোনো বড় আলোচনায় ভারতের উপস্থিতি মানে শুধু আনুষ্ঠানিক অংশগ্রহণ নয়, বরং বাস্তব প্রভাব। জ্বালানি নিরাপত্তা থেকে প্রযুক্তির সহযোগিতা, বাণিজ্য পথ থেকে প্রতিরক্ষা অংশীদারিত্ব, প্রতিটি ক্ষেত্রেই ভারতের মতামত এখন গুরুত্ব সহকারে শোনা হচ্ছে। কারণ গোটা বিশ্ব বুঝে গেছে যে ভারত শুধু নিজের জন্য এগোচ্ছে না, বরং স্থিতিশীল আঞ্চলিক পরিবেশ তৈরির ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। আর প্রতিবেশী দেশগুলোও ধীরে ধীরে উপলব্ধি করছে ভারতের সঙ্গে সংঘাত মানে অনিশ্চয়তা, আর সহযোগিতা মানে সম্ভাবনা। উন্নয়ন, বিনিয়োগ, অবকাঠামো, নিরাপত্তা, উন্নয়ন, বিনিয়োগ, অবকাঠামো, নিরাপত্তা, প্রতিটি ক্ষেত্রেই ভারতের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করা এখন তাদের কৌশলগত প্রয়োজন। যে বাংলাদেশ একসময় সন্দেহ আর প্রতিদ্বন্দ্বিতার রাজনীতিতে আবদ্ধ ছিল, সেখানে এখন বাস্তববাদী সহযোগিতার নতুন ভাষা তৈরি হচ্ছে। সবচেয়ে বড় কথা, ভারতের উত্থানটা আকস্মিক নয়, বরং এটা ধারাবাহিক প্রস্তুতির ফল। অর্থনৈতিক সংস্কার, প্রযুক্তিগত অগ্রগতি, প্রতিরক্ষা আধুনিকীকরণ এবং কূটনৈতিক ভারসাম্য, এই 4 স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে ভারতের আজকের অবস্থান। তাই ভারতের এই অগ্রগতি সাময়িক নয়, বরং দীর্ঘস্থায়ী। ফলে প্রশ্নটা আর ভারত এগোচ্ছে কি এগোচ্ছে না তা নয়, প্রশ্নটা এখন ভারতকে ঘিরে বিশ্ব কত দ্রুত নিজেদের অবস্থান বদলাবে। কারণ ইতিহাস বারবার দেখিয়েছে, শক্তির কেন্দ্র বদলালে মানচিত্রও বদলে যায়। আর সেই বদলের সময়েই নতুন নেতৃত্বের জন্ম হয়। দক্ষিণ এশিয়ার সেই নতুন নেতৃত্ব এখন স্পষ্ট, আত্মবিশ্বাসী, প্রস্তুত এবং ক্রমশ প্রভাবশালী, যার নাম ভারত। এ ভারত নতুন ভারত। আজ এ পর্যন্ত, নমস্কার।